পাঠকরা, আপনারা একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? ভেংচি কি কখনো উগ্র হয়, নাকি শুধুই একটা মিষ্টি কৌতুকের পরিচায়ক মাত্র? কোনোদিন দেখেছেন কি একটা ভেংচিকে মানুষের সুখে থাবা বসাতে বা তার জীবনটা ছাড়কার করে দিতে? একটা মিষ্টি ভেংচি কি পারে দিনের পর দিন মানুষের রাতের ঘুম নষ্ট করতে? উত্তর হয়তো আপনাদের জানা নেই, কিন্তু আমি জানি। আর দুর্ভাগ্যবশতই আমি এর উত্তরটাও জানি। আমি একজন সামান্য বেসরকারি কর্মচারী, পেট চালাতে একটা সংস্থায় ক্ষুদ্র মাইনের চাকরি করি আর কি। কদিন আগে শিলিগুড়ি গিয়েছিলাম অফিসের কাজে। সন্ধ্যের একটু আগেই রাধিকাপুর শিলিগুড়ি ডেমুতে ফেরার কথা থাকলেও শ্রদ্ধেয় ব্রাঞ্চ ম্যানেজারের আসরে বেশ কিছুটা সময় কাটিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। যদিও এই দুর্মূল্যের বাজারে সামান্য কটা টাকা সেলসের চাকরিতে ওসবে আমি অভ্যস্ত নই। তবু কর্তার ইচ্ছে কর্ম। মাটিগাড়া স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও বাসের দেখা পেলাম না। রাত প্রায় 9:30। এদিকে পরদিনই অফিসে ফার্স্ট আওয়ারে রিপোর্ট সাবমিট করতে হবে আমাকে। দাঁড়িয়েই রয়েছি, এমন সময় চোখে পড়ল একটু দূরে একটা গাড়ির দিকে। সাদা রঙের হুন্ডাই i10, নাম্বার প্লেটে WB66 লেখা রয়েছে। আমি দেখে এগিয়ে গেলাম। একজনকে দেখলাম একটা বড় গোলাপের তোড়া নিয়ে গাড়িতে উঠেছেন, সম্ভবত টাটকাই কেনা। একটু মুখ কাচুমাচু করে বললাম কথাটা, নমস্কার স্যার, আপনি কি মালদা যাচ্ছেন? বয়সের ব্যবধান খুব যে বেশি তা নয়। ভদ্রলোক প্রথমে অবাক হয়ে তাকালেন, তারপর সন্দিগ্ধ স্বরে বললেন, হ্যাঁ, কেন বলুন তো? আমি সবিস্তারে সবটা জানলাম। নিজের আইডি দেখলাম, এমনকি ব্যাগ থেকে ফাইলগুলো বের করে তুলে ধরলাম তার চোখের সামনে। ভাড়াও দেব জানাতেই উনি চিন্তিত স্বরে মাথা নেড়ে বললেন, না না, সেসবের দরকার নেই। কিন্তু এবার মরিয়া হয়ে উঠলাম আমি। কিছুক্ষণ পর একটু নিমরাজি হলেন ভদ্রলোক এবং শেষমেশ রওনা দিলাম আমরা। পেছনের সিটে বসেছিলাম আমি। বাগডোগরা পার করে ভদ্রলোক হঠাৎ একটু কড়াভাবেই বলে উঠলেন, ইসলামপুরে আমার স্ত্রী ও কন্যা উঠবেন, নামবেন কিষানগঞ্জে। আশা করি কোনো প্রবলেম হবে না। খানিকটা দমে গিয়ে আমি বললাম, স্যার, প্রবলেম তো ওনাদের হওয়ার কথা, আমার কারণে। উনি একটা শব্দ বের করে আবার রাস্তায় মন দিলেন। তারপর আরও কয়েকটা টুকরো কথা হলো আর কি। উনি বন দপ্তরে চাকরি করেন, ডুয়ার্স থেকে ফিরছেন। ওনার স্ত্রী একটা এনজিও চালান। ইসলামপুর হাসপাতালে এসেছিলেন একটা কাজে। মেয়ে খুবই ছোট, বয়স মাত্র 4। আমি যথারীতি ঘুমে টলছিলাম। তা দেখে উনি বললেন, আপনি বরং একটু ঘুমিয়ে নিন, এখনো অনেকটা পথ বাকি। কতক্ষণ কাটলো ঠিক জানি না। ঘুমটা ভাঙতেই বুঝলাম গাড়িটা দাঁড়িয়ে আছে। হাত ঘড়িতে দেখলাম 11:15। বাইরে তাকিয়ে বুঝলাম ইসলামপুর সদর হাসপাতালের সামনে আমরা দাঁড়িয়ে। এবার মুখ ঘোরাতেই দেখতে পেলাম সামনের সিটে বসা একজন ভদ্রমহিলা ও ড্রাইভিং সিটটা আঁকড়ে রয়েছেন। পেছন ফিরে দাঁড়িয়ে খুদে ড্রাইভারটিকেও দেখলাম। চোখ পড়তেই ভেংচি কেটে মুখ ঘুরিয়ে নিলেন তিনি। সাথে সাথেই ধমকের সুরে একটা মহিলা কণ্ঠ শুনতে পেলাম আমি, মিমি। আমি উঠে বসতেই বাইরে থেকে এগিয়ে এলেন ভদ্রলোক। বললেন, ও, আপনিও উঠেছেন? তারপর ওনার স্ত্রীর দিকে দেখিয়ে বললেন, এদের কথাই বলছিলাম আপনাকে। আমার মনে হলো ভদ্রমহিলা একটু মনক্ষুণ্ণ হয়েছেন। আমি সোজা হয়ে বসে ক্ষমা চাইলাম ওনার কাছে। উত্তরে উনি বললেন, না না না, বিপদে যখন পড়েছেন তখন। তারপর তার স্বামীর দিকে ঘুরে একটু উদাসভাবে উনি বলে উঠলেন, তোমার কোনো দোষ নেই, কোনোদিনই ছিল না। গাড়ি আবার রওনা হলো। এদিকে এতক্ষণে ঝড় শুরু হয়েছে গাড়িতে। একের পর এক রবীন্দ্রসঙ্গীত বাজছে, আর তার সাথে আধো সুরে একটা বাচ্চার গলা ভেসে আসছে কানে। এমনকি মাঝে মাঝে তার সাথে খোশ মেজাজে গলাও মেলাচ্ছেন ভদ্রলোক নিজেও। সে 4 বছরের দস্যি কখনো তার মায়ের কোলে, আবার কখনো লাফিয়ে তার বাবার হাত ধরছে। তাল রাখতে গিয়ে স্পিডোমিটারে কাটা প্রায় 20-তে নামিয়ে এনেছেন উনি। এভাবে চললে কতক্ষণে পৌঁছবে সেটা ভাবতে গিয়ে আমি চমকে উঠলাম। ভদ্রমহিলা আমাকে বলছেন, আপনার খুব অসুবিধা হচ্ছে তাই না? আমি শশব্যস্ত হয়ে উত্তর দিলাম, না না ম্যাম, একটুও নয়,
আসলে আমার নিজেরই খারাপ লাগছে, আমার জন্য আপনাদের প্রাইভেসি আমাকে শেষ করতে না দিয়েই মার্জিতভাবে বলে উঠলেন উনি। ওসব কিছু না, এখন আর যাই হোক, আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। বাপ বেটি দুজনেই এমনটাই, একসাথে থাকলে অন্য কারোর কথা ওদের মাথাতেই আসে না। মেয়ের কাছে তার মা কেউই নয়, পাপাই সব। আসলে কাল ওর জন্মদিন, তাই আজ খুব আনন্দে কাটাচ্ছে মেয়েটা। আমি হাসলাম। এটা বাস্তবে সর্বত্র সমাদৃত সত্য, বাবা ও মেয়ের জুটি। তবে একটা কথা কানে বাজল, প্রাইভেসি বলে কিছু নেই, ডিভোর্স কেস। যাই হোক, নামটা তো জেনেই গিয়েছিলাম। হাসি মুখে হ্যাপি বার্থডে মিমি বলতেই চোখ কুচকে আমাকে দেখলেন ছোট্ট মেম সাহেব। তারপর আবার ভেঙচি কেটে মুখ লুকালেন মায়ের আঁচলে। আমি হেসে ফেললাম। এতক্ষণ মিউজিক সিস্টেমে ফুল ভলিউমে গান বাজছিল, এবার সেটা বন্ধ করে ভদ্রলোক একেবারে বেসুরো গলায় বলে উঠলেন, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি। গাইতেই ভদ্রমহিলা ছি, বলে মুখ ঘুরিয়ে নিলেন। আমি ফিক করে হাসতেই ছোট্ট মেম সাহেবের নজরে পড়ে গেলাম। আমি অবাক হয়ে প্রায় চিৎকার করে বলল, ও মা, আঙ্কেলটা হাসছে দেখো। বলতে লজ্জায় সিটিয়ে গেলাম আমি। আমাকে পাত্তা না দিয়ে ভদ্রলোক ওনার স্ত্রীর উদ্দেশ্যে বলে উঠলেন, এই তুমি ধরবে গানটা, তোমার গলায় অনেক দিন। ভদ্রলোকের কথা শেষ হলো না, একটা মিষ্টি দরাজ মেয়েলি গলা ভেসে আসলো। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। দারুণ গলা ভদ্রমহিলার। আমি মুগ্ধ হয়ে শুনতে থাকলাম। এর মধ্যে আরেকজন উঠে সামনের দুটো সিটের মাঝে দাঁড়িয়ে রীতিমতো গানের তালে মাথা দুলিয়ে যাচ্ছেন। মায়ের এক হাতের ওপর ভর দিয়ে মাঝে মাঝে হাত দিয়ে সঙ্গীত পরিচালকদের মতো নির্দেশও করে চলেছেন তিনি। গাড়িটা ছুটে চলেছে, আমি তন্ময় হয়ে শুনছি। দিব তোমার লাগি বিষয়, দিব আপনি লাগি বিষয়, বাসনা বিসর্জন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। গানটা শেষ হতেই রাস্তার এক পাশে গাড়িটা দাঁড় করালেন ভদ্রলোক। বললেন, এসে গেছি। আমি বাইরে তাকাতেই একটা মাইল ফলক চোখে পড়ল, কিষানগঞ্জ 2 লেখা রয়েছে তাতে। রাস্তার এক পাশে কয়েকটা ঝুপড়ি রয়েছে, কিছুটা দূরে মিহি কুয়াশার চাদরে বাড়িগুলো অস্পষ্ট দেখাচ্ছে। গোলাপের তোড়াটার থেকে দুটো রেখে বরাবরের মতন বলে বাকিটা তাদের হাতে তুলে দিলেন ভদ্রলোক। মেয়েটা বলল, পাপা। বলে ওর বাবাকে জড়িয়ে ধরে বিদায় চাইল। আমারও খারাপ লাগছিল খুব। ভদ্রমহিলা আমাকে বললেন, গুড নাইট, ভালো থাকবেন, বলে নেমে গেলেন। আমি তাকে উত্তর দিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে টাটা বলতেই আবারও জুটল ভেঙচি। ওরা অন্ধকারে মিলিয়ে যেতে আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আপনার মিসেস এখন এখানেই থাকেন? আমার দিকে ঘৃণা দৃষ্টিতে একবার দেখে আমাকে বিস্মিত করে গাড়ির বাঁদিকের হেডলাইটে প্রচণ্ড জোরে একটা লাথি মারলেন ভদ্রলোক। ঘটনার আকস্মিকতায় আমি কোনো মতে ভ্যাবাচাকাটা কাটিয়ে ধরে ফেললাম ওনাকে। চেঁচিয়ে বললাম, কি করছেন কি, ছাড়ুন এসব। বলে তারপর কিছুটা শান্ত স্বরে বললাম, আপনি মাথা ঠান্ডা করুন প্লিজ, দেখা তো হচ্ছেই। আর আপনাদের কথা শুনে বুঝেছিলাম আপনারা এখনো পরস্পরকে কতটা ভালোবাসেন। তাহলে ডিভোর্স দিলেন কেন? মেয়েটার ব্যাপারে তো একবার ভাবতে পারতেন।
এত ভালোবাসে আপনাকেও, কিন্তু ও আপনাকে কাছে পায় না। ভদ্রলোক এইবার কিছুটা শান্ত হয়ে একদৃষ্টে চেয়ে রইলেন আমার দিকে। বললেন, ওর পৃথিবী শুধু আমার আর ওর মাকে ঘিরে, সেখানে অন্য কারোর প্রবেশ নিষেধ। আপনি খুব লাকি। গাড়িতে হেলান দিয়ে মাটিতেই বসে পড়লেন তিনি। ডাঁট সমেত দুটো গোলাপ হাতে ধরে ধরা গলায় বললেন, ওরাই আমার সবকিছু। ওদের ছেড়ে আমি এক দণ্ড থাকতে পারতাম না, পারি না। এখন এইটুকুই শান্তি, ওরা ভালো আছে। ক্ষমা করবেন, ব্যক্তিগত প্রশ্ন করছি আপনাকে, আপনাদের ডিভোর্সটা কেন হলো? আমি জানতে চাইলাম ওনার কাছে। ভদ্রলোক শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর শূন্যে মুখ তুলে বললেন, মাটিগাড়ে আপনাকে গাড়িতে নিতে চাইনি কেন জানেন? কারণ আজ আপনি যাদের দেখলেন তারা কেউই বেঁচে নেই। পায়ের তলা মাটিটা এক ধাক্কায় সরে গেলেও এতটা চমকাতার না আমি চেঁচিয়ে উঠে বললাম, হ্যাঁ, কি যাতা বলছেন? এর মানেটা কি? ডুয়ার্স থেকে ফিরছিলাম এই তারিখে, এরকম সময়। সেদিন রুমেলা অনেকবার বলেছিল রাতটা ইসলামপুরে থেকে যেতে, কিন্তু আমি রাজি হইনি। দোষটা আমারই। আর মেয়েটাও এমন জেদ ধরল। পরদিনই ওর জন্মদিন ছিল। তারপর আজ যা দেখলেন সেরকমই হয়েছিল। সিটের ওপর দাঁড়িয়েছিল মেয়েটা, এই গানটাই গাইছিল রুমেলা। কুয়াশায় দেখতে পাইনি। এখানেই কোথাও একটা রাস্তার গর্তে পড়ে গাড়িটা একবার ঝাঁকানি খেতেই টাল হারিয়ে পড়ল। আর আমি সামলাতে পারিনি। স্পিডও ছিল বেশ। এই মাইলস্টোনেতেই এবার একেবারে বাচ্চাদের মতো কান্নায় ভেঙে পড়লেন ভদ্রলোক। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার অন্তরাত্মা যেন কেঁপে কেঁপে উঠছিল। একটু আগেই যাদের দেখলাম, একটা মিষ্টি মুখের একটা ভেঙচি বারবার ভেসে উঠছিল আমার চোখের সামনে। সব কিছু ঝাপসা হয়ে যেতে বুঝলাম আমিও কাঁদছি। কতক্ষণ জানি না, বেশ কিছুক্ষণ কাঁদার পর ধরা গলায় বললেন ভদ্রলোক, ও এখনো এই কথাটাই বলে। তোমার কোনো দোষ নেই, কোনোদিনও ছিল না। জানেন, এই দিনটা আমি ইচ্ছে করেই শিলিগুড়িতে আসি। ফেরার পথে প্রতিবার ওদের সাথে এভাবেই দেখা হয়। এই মাইলস্টোনেই প্রথমে হেলান দিয়ে বসিয়েছিলাম রুমেলাকে। আমার কোলে মেয়েটাকে নিয়ে বসেছিলাম আমি। অত রাতেও আমার চিৎকার শুনে কয়েকজন এগিয়ে আসার পর ওদের ইসলামপুর হাসপাতালে নিয়ে যাই। ওখানে ওদের মৃত বলে ঘোষণা করা হয়েছিল। প্রতি বছর আজকের দিনটাতে না, ওখান থেকে এই মাইলস্টোন পর্যন্ত নিয়ে আসি ওদের। তারপর ওরা হারিয়ে যায়। ওরা হারিয়ে যায় আমার ছোট্ট পরীটা। আবার কাঁদতে শুরু করলেন তিনি। ততক্ষণে মাথায় হাত দিয়ে বসে পড়েছি আমি। সময় যেন থেমে গিয়েছে আমার, না আমাদের দুজনের। দেখলাম উনি উঠছেন। আমি চোখটা মুছে এগিয়ে যেতেই আমাকে হাত তুলে থামতে বললেন তিনি। টলতে টলতে গোলাপ দুটোর পাপড়ি ছিঁড়ে সেগুলো ছড়িয়ে দিলেন মাইলস্টোনটার উপর। তারপর হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে লাগলেন ভদ্রলোক। সেদিন রাতে বিহবল অবস্থায় আমরা ফিরে এসেছিলাম। রায়গঞ্জ পৌঁছতে প্রায় 3টে বেজে গিয়েছিল। গাড়ি থেকে নেমে কিছু বলার মতো ভাষা খুঁজে পাইনি আমি। আমাকে চুপ থাকতে দেখি উনি জোর করে হেসে বলেছিলেন কথাটা, আপনি সত্যি খুব লাকি। আমার মেয়ে শুধু তাকেই ভেঙচি কাটে যাকে ওর মনে ধরে যায়। আপনাকে তো 3বার যখন বেঁচে ছিল ওর কোলে মাথা দিয়ে শুতাম। ইচ্ছে করে ওকে ভয় দেখাতাম, ঠোঁট ফোলালে জড়িয়ে রাখতাম। অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমার কপাল আমাকে কেমন ভেঙচি কাটলো দেখলেন। যাই হোক, সাবধানে যান, ভালো থাকবেন।
শুভরাত্রি। আমার চোখ আবার ভিজে গিয়েছিল, একই সাথে ওনারও। সেটা লক্ষ্য করেই হয়তো উনি তাড়াতাড়ি চলে গেলেন। গাড়িটা চলে যেতে তাকিয়ে থাকলাম সেটার দিকে। মনে হলো পেছনের সিটে বসে উকি মারছে ওই মিষ্টি মেয়েটা। বারবার আমাকে যেন ভেঙচি কাটছে ও। শেষ করার আগে শুরুতেই করা প্রশ্নটার উত্তর এবার দেওয়া যাক। হ্যাঁ, পারে।